গাইজ এখানে দেখুন কি ভয়ঙ্কর হামলাগুলো হচ্ছে দুই দল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সার্জিস আলমও রয়েছেন। আপনারা দেখতে পারবেন সর্বশেষ সার্জিস আলমের কি হয়, আপনারা কিন্তু অবাক। জাতীয় নাগরিক পার্টি এনসিপিবির নেতা সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডা ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এদিকে গভীর রাতে সার্জিস আলমের উপর হামলার ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে এই বিষয়টি নিয়ে। সবাই ডক্টর ইউনূসের উপর কেঁপেছে দেশের পরিস্থিতি দেখে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে এই বিষয়ে কি হবে এখন ডক্টর ইউনূসের? বাংলাদেশটি এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? যে কোনো কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো, ঝামেলা কিন্তু পাকাবে। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলো আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস। আসলে তো রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই। আমরা কোনো শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারি নাই। বলতে চাই সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানায় দিবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। আওয়ামী লীগের সময় ভালো ছিল, আমি এখন ভালো নাই। ছাত্ররা নামে কিছু কুলান্ডার বাংলাদেশ অস্থিতিশীল করবেন। ডাক্তার ইউনূস সাহেব সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না, চাঁদাবাজি এখনো কমাতে পারে না, হাইতে কার কমাতে পারে না, দুর্নীতিবাজ কমাতে পারে না। সে শুধু সংস্কারের গান। তো এটাই হচ্ছে এটার প্রুফনেস যে ভাই যারা নাকি বর্তমান বলেন যে ভাই এগুলো হচ্ছে গুঞ্জন, এটা সেটা, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ওই সার্জিস আর ওই ডক্টর ইউনূস এদের মুখ বেজানো বা কলিজা বেজানো কথাই মনে করেন মাইতা থাকেন। আর অন্যদিকে এই পিনাকি বা ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী আছে, হ্যাঁ, এরাও দেখবেন যে বর্তমান সুর পাল্টায় ফেলাইছে। বাংলাদেশে বর্তমানে এই দখলদার ইউনূস বাহিনীকে বিভিন্ন জন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নামে অভিহিত করছে। কেউ বলছে এটা আয়ামে ইউনূসিয়া যুগ, কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ, কেউ বলছে এটি দর্শনের যুগ। সার্জিস আলমকে গণধুলাইয়ের মাধ্যমে সমন্বয়কদের ওই নেতাদের গণধুলাই শুরু হলো। হ্যাঁ, এইটাই আমরা দেখতে পাচ্ছি, গণধুলাই শুরু হয়েছে। দর্শক শ্রোতা, গতকাল রাত্রে সার্জিস আলমের উপর আক্রমণ হয় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে নতুন অনেক তথ্য সবার সামনে এসেছে। গাজে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ডক্টর ইউনূসের কি হয়, ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে এবং সার্জিস আলমের উপর কে বা কারা আক্রমণ করেছে, এইটাও দেখতে পারবেন। আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন রাত্রে সেই ফুটেজটা দেখলে। আপনাদেরকে সব কিছু এক এক করে ধারাবাহিকলি দেখাবো। ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলোর বিস্তারিত এখন দেখাবো। এখনই সেই ক্লিপগুলোর বাকি অংশগুলো দেখতে পারবেন এবং আপনারা স্পষ্ট ধারণা করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে। আসুন এই নিউজগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। যে কোনো কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো, ঝামেলা কিন্তু পাকাবে। কিন্তু দিন শেষে এই গৌরী নিচে খার উপরে আমি ভাবছিলাম যে এরা প্রাইভেট লিগ হবে, কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস, যেভাবে ধাক্কা দিছে। তো ঘটনার প্রেক্ষাপট কি, কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের পোলাপাইনে হামলা করছে, তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে। আর সার্জিস বলছে যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রেক্ষাপট কি? যে মারছে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের। আসুন ঘটনার প্রেক্ষাপট কি। ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম। আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস। আর এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলেপেলে যারা সার্জিসের অনুসারী। প্রাইভেটের মধ্যে 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে, কারণ ঢাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল, এটা তাদের দাবি। বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ পদবীর লোভে, এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের। তো এর মাঝখানে আপনার এনএসইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিসরা, এমন সময় তার সাথে থাকা 15-20 জন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউর গেটের সামনে যাওয়ার পর 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে, মানে ঢাবি যে সিন্ডিকেট এরা চালায় এটা নিয়ে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল, যারা এই স্লোগান দিচ্ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে, দালাল বলে যে
এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই, প্রাইভেটের কাউকে পদ দেয় না, যা দিছে চামচা টাইপের পদ। সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো, বিষয়টা কিন্তু এরকম ছিল। এরপর আপনার ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। চোখ বাই চোখ, চোখ দেখা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট। তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই? তোমার সাথে যেগুলো ছিল ছাত্র, দেখেন এইগুলা পুরানা খেলা। টোকাই লীগ নাম ছিল এক সময়, তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে, এই কারণে টোকাইদের ভালো করে চিনে। এটা যে যেভাবে নেন, কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো, তো সার্জিস যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে, টোকাই তার ভালো করে চিনা আছে, এই জন্যই সম্ভবত সে চিনা ফেলছে এরা টোকাই ছিল। এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস, আর বলছে যে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতন আচরণ করে, তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। সার্জিসে কিন্তু মারছে, আমরা ওই ভিডিওটা দেখছি, তবে রক্তাক্ত হয় নাই, ধুমধাম কয়েকটা কিলঘুষি খিচা ফেলছে। তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি, তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নামা, কারণ ভাই রাজনীতি তো রাজনীতি। এখন তোমরা আর ছাত্র না, এখন যদি ধরেন ছাত্র দলের একজন নেতা কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপেনের সাথে আড্ডা দেয়, ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই, জোর যার মুল্লুক তার। এখন যেমন আমাদের সমন্বয়করা জোর করে বিভিন্ন জায়গায় মুল্লুক চালাচ্ছে, ওই রকমই আর কি। এটা দেখে অনেকে খুশি হয়েছেন, বাট আমি খুশি হইতে পারি নাই, কারণ এই জুলাই অভ্যুত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল, শ্রম ছিল, একটা নতুন স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন, মারবেন, ভাই হামলা করবেন। হ্যাঁ শাকিল, তোমার তো খবর আছে, সার্জিস তারা কিন্তু তোমাকে খায়া ফেলবে। বাংলাদেশে বর্তমানে এই দখলদার ইনুস বাহিনীকে বিভিন্ন জন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নামে অভিহিত করছে। কেউ বলছে এটা আয়ামে ইউনুসিয়া যুগ, কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ, কেউ বলছে এটি দর্শনের যুগ, কেউ বলছে এটি ছিনতাইয়ের যুগ, কেউ বলছে এটি মবের মুল্লুকের যুগ। বিভিন্ন নামে বিভিন্ন জন অভিযুক্ত করছে। আমি একজনের কথাটি আমাকে খুব ভালো লেগেছে, একজনের একটি কথা উনি বলেছেন এটি হচ্ছে আয়ামে ইনুসিয়া যুগ, আর উনি এটি বলতে চেয়েছেন যে আয়ামে জাহিলাতের যুগের সাথে তুলনা করে উনি বলেছেন এটি আয়ামে ইনুসিয়া যুগ। মানে আয়ামে জাহিলাতের যুগে ছিল দর্শন, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, কোনো শাসন ব্যবস্থা ছিল না। এখনো বাংলাদেশে কোনো শাসন ব্যবস্থা নেই, কোনো সরকার নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। তাই ওই শাসন ব্যবস্থার সাথে তুলনা করে এই ভদ্রলোক বলেছেন, নাম দিয়েছেন আয়ামে ইনুসিয়া যুগ। তা আসলে এর কতটুকু সত্যতা আছে, আসুন এগুলো আমরা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি, দেখি আসলে কেন এরা এগুলো বলেছেন। আমরা সাম্প্রতিককালে একটি ঘটনা দেখেছি যে বিবিসি বাংলাদেশ এই নিউজটি হয়েছে, যে সেটি হচ্ছে যে দেখেছি যে 17ই ফেব্রুয়ারিতে ঢাকা টু রাজশাহী রুটে একটি বাসে ডাকাতি হয়। সেই বাসে 3.5 ঘন্টা ব্যাপী ডাকাতি হয়, একজন নারীকে ধর্ষণ করা হয় এবং অন্যান্য নারীদেরকে শ্লীলতাহানি করা হয়। আমরা দেখেছি ডয়েচে ভেলে একটি রিপোর্ট হয়েছে যে বনশ্রীতে প্রকাশ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে, যার নাম আনোয়ার হোসেন, তার কাছ থেকে 160 ভরি স্বর্ণ এবং 1 লাখ টাকা ছিনতাই করে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি ডেভিল হান্ট নামে বাংলাদেশের ডেভিলরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করছে এবং 9,253 জন লোককে গ্রেপ্তার করেছে 17 দিনে। জি ডয়েচে ভেলে আরেকটি রিপোর্ট। আমরা দেখেছি গত 24 ঘন্টায় 100 জনের ধর্ষণ হয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী শুধু ডাকাতেই 36টি হত্যা, 54টি ছিনতাই, 146টি চুরি এবং 8টি ডাকাতি হয়েছে। এই রিপোর্টটি ডয়েচে ভেলে প্রকাশিত হয়েছে। আমরা আরো দেখেছি যে
বিবিসিতে একটি রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে। বইমেলায় সব্যসাচী প্রকাশনের স্টলে হামলা হয়েছে, বাউল আব্দুর রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এবং ওইখানে অনেক ভক্তবৃন্দদেরকে পিটিয়ে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। গত 6 মাসে 80টিরও বেশি মাজারে হামলা হয়েছে। প্রথম আলোতে রিপোর্ট হয়েছে 23শে জুনে। শহীদ মিনারে ভাঙচুর হয়েছে, শীর্ষ জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, মেহজাবিন চট্টগ্রামে একটি সুরম উদ্বোধন করতে গিয়ে ফেরত আসতে হয়েছে। এই হচ্ছে আয়ামে ইউনুসিয়া যুগের সামান্য কিছু কৃতকর্মের উদাহরণ, ফল, প্রমাণ। আসুন আরেকটু দেখি, তারপরে আমরা কনক্লুশনে যাই। কালের কণ্ঠতে একটি সংবাদ হয়েছে, শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুড়াতে যাওয়া শিশুকে দর্শন। কালের কণ্ঠ। খুলনায় গণদর্শনের শিকার গৃহবধূ। যুগান্তর। অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন। সময় নিউজ। 2 বান্ধবীকে সংঘবদ্ধভাবে দর্শন করা হয়। জাগো নিউজ। দর্শনের শিকার 4র্থ শ্রেণীর ছাত্রী। কালের কণ্ঠ। বড় লেখায় গড়ে ঢুকে 5 বছরের শিশুকে দর্শন। যুগান্তর। নারী ফুটবলারকে হত্যা ও দর্শনের হুমকি। প্রথম আলো। গাজীপুরে শিশুকে দর্শনের পর হত্যা। কালবেলা। স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে দর্শন। প্রথম আলো। যাত্রাবাড়িতে বাক প্রতিবন্ধী শিশুকে দর্শন। প্রথম আলো। আমি যে রিপোর্টগুলো পড়েছি, যে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করেছি, সেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ডয়েচে ওয়েলে, প্রথম আলো সহ কালের কণ্ঠ সহ এই পত্রিকাগুলো থেকে নিয়ে পড়েছি। সো আমার এই রিপোর্টটিকে কেউ প্রশ্ন করা বা মিথ্যা বলা বা কোনো সুযোগ বা অবকাশ নেই, যেহেতু একদম স্বনামধন্য পত্রিকাগুলো রিপোর্ট করেছে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এই যুগকে আয়ামে জাহিলাতি যুগের সাথে তুলনা করে আয়ামে ইউনুসিয়ার যুগ আমরা বলতে পারি কিনা? তো আমি যদি দেখি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সময়ে বর্তমানে বাংলাদেশে যা চলছে এবং যা হচ্ছে, এই সভ্যতার যুগে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাটিকে, উন্নয়নের জায়গাটাকে থামিয়ে যেইভাবে বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এটাকে আমি নিশ্চয়ই ভদ্রলোকের সাথে তুলনা করে বলতে পারি এটা একটা সত্যি একটা আয়ামে ইউনুসিয়া যুগ। আয়ামে ইউনুসিয়া যুগ এবং আয়ামে ইউনুসিয়া যুগের শাসক ইউনুস তার বুইরা বয়সে কি বিমূর্তি ধরেছে রাষ্ট্র ক্ষমতা দখল করার। একটা বুইরা খাটাস মানুষের নিরাপত্তা দিতে পারে না। আবার আরেকটা বুইরা খাটাস জাহাঙ্গীরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে, কোন নারীদের নিরাপত্তা দিতে পারে না। মিস্টার জাহাঙ্গীর, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি একজন আর্মি অফিসার ছিলেন, আপনি এত বড় শয়তান হতে পারেন না? আপনি চিন্তা করে দেখুন, যেই নারীদেরকে ইজ্জত নেওয়া হচ্ছে, যে নারীদেরকে ধ্বংস করা হচ্ছে, যে নারীদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে, দর্শন করা হচ্ছে, আপনার পরিবারের কোন সদস্যকে যদি গায়ে হাত দেওয়া হয়, ওড়না টান দেওয়া হয়, বুকে হাত দেওয়া হয়, আপনার পরিবারের কোন সদস্যকে যদি দর্শন করা হয়, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে? এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আপনাকে প্রশ্ন, আপনি একজন আর্মি অফিসার ছিলেন। আর বুইরা খাটাস ইনুস, আপনার কাছে প্রশ্ন, খাটাস ইনুস, আপনাকে সবাই আইএমএ জাহালিয়াতের সাথে তুলনা করে আপনাকে আইএমএ ইউনুসিয়া যুগ বলছে। আপনার পরিবারের কোন সদস্য যদি দর্শন করা হয়, আপনার কেমন লাগবে? অনেকে বলছে যে আপনি সমকামী, আপনার খারাপ নাও লাগতে পারে, আপনি অন্যপন্থার মানুষ, বাট বুইরা খাটাস এনুস, আপনি কি ভুলে গেছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য? বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে, তখন কিন্তু কেউ কোনো স্বৈরশাসকই পালাতে পারে নাই। আপনি তো কোনো বাংলাদেশের কোনো খবর রাখেন না, কোনো খবর দেখেন না, আপনি শুধু এই দেশ থেকে কিভাবে টাকা পাচার করে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন, আপনি সেটি নিয়ে ব্যস্ত। দেশ থেকে আপনি টাকা পাচার করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন? এরকম একটা প্রশ্ন কারো কারো মাথায় এসছে বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারটা দেখার পর।
সেখানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন এসেছিল এবং তার জবাবে তিনি যা বলেছেন তাতে কেউ কেউ এ ধরনের একটা ইন্টারপ্রিটেশন সামনে আনার চেষ্টা করছেন। অন্তত কারো কারো মনে, বা আমাকে যারা নিয়মিত শোনেন তাদের কারো কারো মনে এই ধরনের প্রশ্ন সম্ভবত এসেছে। কারণ আমি দেখেছি আমার ওই তার ইন্টারভিউকে ভিত্তি করে যে ভিডিও করেছিলাম তার নিচে কেউ কেউ এই ধরনের মন্তব্য করেছেন যে তিনি ভারতের ব্যাপারে এত নমনীয় কেন, তিনি কি ভারতের কাছে নতি স্বীকার করছেন। আমরা একটা জিনিস, আমরা আসবো উনি আসলে কি বলেছেন এবং আদতে আমি তা মনে করি কিনা সে ব্যাপারে কথা বলবো, কিন্তু একটা জিনিস আমার মনে হয় এই সরকারের একটা জিনিসকে যদি কেউ পিক করতে বলেন যে সরকারের প্রধান সফলতা কি, সরকারের অনেক অনেক ব্যর্থতা আছে। মানে এই সরকার আহত মানুষদেরও ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এই গণ অভ্যুত্থানে আহত মানুষের। মানে এই একটা ব্যর্থতা যথেষ্টের বেশি টু প্রুভ যে এই সরকারটা কতটা ব্যর্থ। কিন্তু সাফল্যের কথা, অনেক ক্ষেত্রেই সাফল্য আছে কম বেশি, এবং এই ভেঙে পড়া সিস্টেমের মধ্যে তারা যতটুকু করেছেন দেশটা একেবারে উচ্ছন্নে যায়নি, এটাও বড় সাফল্য। কিন্তু একটা জায়গায় যদি সাফল্যের কথা বলা হয় এটা অবিশ্বাস্য, সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সার্বভৌম দেশ হিসেবে তার অস্তিত্ব জানান দিয়েছে, এবং সেই রাষ্ট্রটার সামনে যে রাষ্ট্রটা আদতে আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করেছিল এবং আমাদের সার্বভৌমত্ব আর আছে বলে মনে হয়নি যে দেশটার কারণে, সেটা ভারত। সো ভারতের সামনে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূস, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের অস্তিত্ব ভারতকে জানান দিয়েছি, যে দেশটা আমাদেরকে সার্বভৌম দেশ হিসাবে দেখতে বহুদিন চাইনি, অন্তত শেখ হাসিনার পুরো আমলে একটা কলোনি বা একটা করদ রাজ্য হিসাবে দেখতে চেয়েছে। সো এটা একটা বিরাট সাফল্যের জায়গা, এবং মানুষ এই জিনিসটাকে প্রাণ ভরে মন ভরে উপভোগ করেছে। এবং ডক্টর ইউনূসের এই সাফল্যকে এবং এই যে বেঞ্চমার্ক, আমি প্রায় বলি যে ডক্টর ইউনূসের উচিত ছিল অনেক জায়গায় অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাওয়া, সুশাসন, দুর্নীতি দূর করা, আইনশৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি রোধ করা, ঘুষ দুর্নীতি রোধ করা। আমি দুঃখিত, 7 মাস চলে গেল, আমি আসলে দেখিনি কোথাও তারা তেমন কোনো বেঞ্চমার্ক তৈরি করতে পারছে, যেটা পরবর্তী সরকারকে আমরা দেখিয়ে বলতে পারবো দেখো ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল। কিন্তু এই একটা জায়গায় একটা দুর্দান্ত বেঞ্চমার্ক তিনি তৈরি করেছেন, যে ভারতের সাথে সম্পর্ক, ভবিষ্যতে এই বেঞ্চমার্কটা কাজে লাগবে, এবং এটা আমাদের ভবিষ্যতের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি। তো এখন তিনি যা বলেছেন সেই বক্তব্যটা একটু পড়ি, তারপর বিদ্যমান প্রেক্ষাপটে এটাকে আমরা নতজানু হয়ে যাওয়া হিসাবে দেখব কিনা সেই আলোচনা করতে চাই। সম্পর্কের ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, খুবই ভালো সম্পর্ক, আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে, মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। বেশ কিছু বাক্য দিয়ে তিনি আসলে অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এবং যে কারণে অনেকের কনফিউশন হয়েছে, তিনি মানে খুবই ভালো সম্পর্ক, কোনো অবনতি হয় নাই, সব সময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এক ধরনের মনে হয় যে এনফোর্সড অপটিমিজম, খুব জোর করে গায়ের জোরে আশাবাদী হওয়া বা বাস্তবতাকে অস্বীকার করা। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না, এবং ভালো না থাকার জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, এই সরকারের দায় নেই, আমাদের জনগণের কোনো দায় নেই, এককভাবে এই দায় ভারত সরকারের। এবং কিছু কিছু ডিসইনফরমেশন, মিসইনফরমেশন হলে একটা কথা ছিল, মানে এখানে তার বক্তব্যে যে জায়গাগুলো ধরা যায়, যেমন কেউ কেউ বলছেন সেটা এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। মানে অপপ্রচারের ক্ষেত্রে তো ইংরেজিতে আমরা রাদার যদি বলি, দুটো শব্দ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে মিসইনফরমেশন, কখনো কখনো কোনো ভুল তথ্য হয়ে যায় অসতর্কতায় বা অনিচ্ছাকৃতভাবে, আর কিছু কিছু মিথ্যা কথা কেউ কেউ প্রচার করেন, যেগুলোকে ইংরেজিতে আমরা ডিসইনফরমেশন বলি। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার যেসবের বিষয়ের উপরে ভারতের অফিসিয়াল স্টেটমেন্টস আছে, সেগুলো সবগুলো জনাব মোদি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলা থেকে শুরু করে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দিক থেকে যতগুলো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অত্যন্ত মিথ্যা, ভ্রান্ত, ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। সুতরাং ডিসইনফরমেশন দিকেও যখন কারোর সাথে সম্পর্ককে সমস্যা তৈরি করে, তখন বুঝতে হবে এটা একেবারে পরিকল্পিত। সুতরাং ভারত আমাদের সাথে সম্পর্ক পরিকল্পিতভাবেই, কূটনীতির ভাষা আমরা যেটাকে বলে ডাউনগ্রেড করা, ডাউনগ্রেড করেছেন।
কোনো সন্দেহ নাই এতে। ফলে আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এই কথাগুলো আসলে মানে মনে হয় যে খুবই এনফোর্স করা হচ্ছে। তবে তিনি এই যে কথাটা বলেছেন এটা আমি একেবারেই একমত। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। ক্লোজ সম্পর্ক নাই, কিন্তু আমাদের এত বেশি এনগেজমেন্ট আছে বিভিন্ন জায়গায়, আমাদের আসলে দুটো দেশ আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি। এটাতেই আসলে আমরা জবাব পাবো তিনি আদতে আসলে কি করতে চেয়েছেন। এখন এই আলাপটা আমরা করব যে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন। তিনি যখন এই মন্তব্য করছেন তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে আছে? উত্তর হচ্ছে সম্পর্কটা মাঝখানে শুরুর দিক থেকে তীব্র একটা খারাপ পরিস্থিতি ছিল। খারাপ পরিস্থিতির পর কিছুটা সফটওয়্যার হয়ে এসেছিল এবং বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছিল। মনে হচ্ছিল যে আস্তে আস্তে আমাদের এনগেজমেন্ট বাড়ছে এবং ভারতের দিক থেকে কিছু পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল যে তারা বাংলাদেশের অনেক কিছুকে অভ্যন্তরীণ বিষয় বলছেন তাদের ব্রিফিংয়ে। আমরা মনে করতে পারি তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি, সেটার মুখপাত্র জয়সওয়াল অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদের সেই স্ট্রং রেটরিক বাংলাদেশের বিরুদ্ধে তো আছে, তার সাথে কিছু সফটার কথাও তারা বলছিলেন। কিন্তু সর্বশেষ জনাব জয়শঙ্কর আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর একটা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতায় অত্যন্ত আবার নেগেটিভ মন্তব্য করছিলেন। মানে ব্যাপারটা এরকম, কিছুটা ভালোর দিকে তারা গেল, তাতে হঠাৎ করে তাদের মনে হলো যে বাংলাদেশের প্রতি কি আমরা সফট হয়ে গেলাম, বাংলাদেশকে এবার আবার একটা কঠোর অবস্থান দেখাতে হবে। জনাব জয়শঙ্কর সম্পূর্ণভাবে বাংলাদেশকে এবং সরকারকেই ব্লেম করেছেন যে সম্পর্কটা কোথায় যাবে না যাবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের মনে থাকার কথা, যে সম্পর্ক কোথায় যাবে না যাবে সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। বাংলাদেশের সরকারের উপদেষ্টারা কখনো কখনো ভারতের বিরুদ্ধে মন্তব্য করে সম্পর্ককে ধ্বংস করছে, ক্ষতিগ্রস্ত করছে, সম্পর্কের উত্তরণ যে প্রিভিয়াস ক্রাইসিস ছিল সেটা হ্যাম্পার করছে, এই ধরনের মন্তব্য করছে। এবং রাইটলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সেটাকেও পাল্টা জবাব দিয়েছেন এবং খুবই চমৎকারভাবে তিনি বলেছেন যে আমাদের সম্পর্কটা কীরকম হবে সেটা যেন আমাদের দায় আছে, দায়িত্ব আছে, ঠিক একইভাবে ভারতেরও দায়িত্ব আছে। ভারত এটাকে কীভাবে দেখতে চায় সেটাও খুবই জরুরি এবং আমি মনে করি এটা মূলত ভারতের ব্যাপার, কারণ এই সম্পর্কটা এই জায়গায় গেছে ভারতের, কেউ বলতে পারেন ভুল, আমি বলবো অপরাধ। ভারত কতগুলো ডিপ্লোম্যাটিক অপরাধ করেছে বাংলাদেশের জনগণের সাথে, এই রাষ্ট্রের সাথে, সুতরাং সম্পর্ক তলানিতে গেছে এবং এই দায় ভারতকে স্বীকার করে ভারতকেই আসলে কাটিয়ে ওঠার জন্য প্রধান পদক্ষেপ নিতে হবে এবং ভারতকে চাইতে হবে ভারত কেমন পদক্ষেপ বাংলাদেশের সাথে চায়। আমরা অবাক হয়ে দেখলাম জয়শঙ্কর তার সেই বক্তৃতায় তখনও সেই ডিসইনফরমেশন, তাদের যে অভিযোগ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে কমিউনাল আক্রমণ হচ্ছে, এই ধরনের কথাবার্তা আবার তুলছে, মানে এগুলো নিয়ে তারা করবেই বলবেই, কিন্তু বাংলাদেশ তার রিয়াকশানে সমস্যা করছে। সো এই প্রেক্ষাপটে যখন আমাদের প্রধান উপদেষ্টা একটু সফটার, ইয়াস এই বক্তব্যগুলোর মধ্যে কিছু সফট টোন আছে, সেটাকে মনে হতে পারে যে তিনি আবার নতজানু হয়ে গেছেন কিনা। আমার বক্তব্য হচ্ছে কূটনীতি আসলে ক্রমাগত টাফ সব সিদ্ধান্ত, টাফ সব রেটরিক ক্রমাগত চলতে থাকবে, এটা ঠিক না। আমি রাইটলি মনে করি বাংলাদেশ এবং ভারতের ধাপে ধাপে ধীরে ধীরে টেকনিক্যালি খুবই কৌশলের সাথে এই দুই দেশের মধ্যকার উত্তেজনার কমে আসতে হবে। মানে কূটনীতির ভাষা আমরা এটাকে ডিএসকালেট করা বলি, উত্তেজনা ডিএসকালেট করতে হবে, এটা যতটা সম্ভব আর বাড়তে না দেওয়ার চেষ্টা করতে হবে, এটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তো সেই পরিস্থিতি আসলে তৈরি হওয়া দরকার আমরা মনে করি এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটা একটু সফটওয়্যার ভাষা ব্যবহার করেছে এবং কূটনীতিতে এটা হয়, যখন উত্তেজনা অনেক টাফ জায়গায় চলে যায় তখন কোনো একটা পক্ষ কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে একটা সফটওয়্যার স্ট্যান্স বা অ্যাটিটিউড নেয়। ভারতও নিয়েছে। ভারত অ্যাপারেন্টলি অনেক শক্তিশালী দেশ হওয়ার পরও ভারত কখনো কখনো বাংলাদেশের সাথে এই ঘটনার মধ্যেই সফটওয়্যার অ্যাটিটিউড নিয়েছে। সো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্যগুলো আমি মোটেও মনে করি না নতজানু হওয়ার মতো ব্যাপার। এটা রাদার দেশের স্বার্থ নিশ্চিত করে কিছুটা সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে আমরা দেখতে চাই, কারণ উপদেষ্টা বা মন্ত্রীর বক্তব্যের চাইতে আমাদের একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের মন্তব্য করছেন সেটাকে নিশ্চয়ই ভারতের কাছে আমরা একটা পজিটিভ বার্তা হিসেবে দেখতে পারি। সুতরাং ভারতের এই সদিচ্ছাটাকে গুরুত্ব দেওয়া উচিত। ভারত দেবে কি না ইজ এ ডিফারেন্ট ডিবেট। ভারতের যে অ্যাটিটিউড, তাদের ফরেন পলিসির যে দৈন্য দশা,
অ্যামেচারিশ অ্যাটিটিউড, মানে অ্যামেচার বললেও যথেষ্ট বলা হয় না, স্টুপিড অ্যাটিটিউড, আমরা এটা মন খুলে বলেই ফেলতে পারি, কারণ তাদের ব্যর্থতা এই সাউথ এশিয়াতে তাদের একটার পর একটা ব্যর্থতা দেখে বলাই যায়। কিন্তু এই জায়গাটা থেকে তিনি তার পজিটিভ জেস্চার দেখিয়েছেন, এতে সমস্যার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে প্রয়োজন, উনি স্কাই নিউজের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের কথা এসছে অত্যন্ত কঠোর ভাষায়। শেখ হাসিনা অ্যান্ড হার অ্যাসোসিয়েটস সবাই, তার পার্টির লোকজন, অলিগার্কস, সবার বিচারের ব্যাপারে উনি অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন এবং ভারত বাংলাদেশের এই ভয়ঙ্কর অপরাধীকে ফেরত দিচ্ছে না, তার বক্তব্য এবং তার বক্তব্যের জেস্চার, তার বডি ল্যাঙ্গুয়েজে উনি আবার এটাও প্রকাশ করেছেন যে ভারত এই কাজটা করে অত্যন্ত খারাপ আচরণ করছে। সুতরাং যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভারতকে আবার পাল্টা কঠোর বার্তাও তিনি দিচ্ছেন। এবং আমি বিশ্বাস করি ভারতের যে কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, এই সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিতভাবেই ভারতকে কঠোর বলতে আমি এই বলছি না যে কোনো রকম কোনো যুদ্ধংদেহী অ্যাটিটিউড দেখানো। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমাদের যতটুকু চাওয়া, যতটুকু পাওয়া, সেটা তিনি এবং তার সরকার দেবে। সুতরাং ডক্টর ইউনূস ভারতের প্রতি নতজানু হয়েছেন। আমি কোনোভাবেই মনে করি না ডিপ্লোম্যাসিকে এভাবে দেখতে হয়। আমাদের মনে আছে যখন বাংলাদেশ ইলিশ ভারতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অনেকে বলছিলেন যে ডক্টর ইউনূসের সরকার ভারতের প্রতি নতজানু হয়ে গেছেন। আমি তখনও বলেছিলাম না, ডিপ্লোম্যাসি এভাবেই কাজ করে। এবং আমরা এরপরে দেখেছি যখনই প্রয়োজন হয়েছে সেই অ্যাটিটিউড নিয়েছেন। এটা নিতে হয়, কখনো প্রয়োজনে কিছুটা গুড অর পজিটিভ অর a bit softer gesture দেখাতে হয়। ডিপ্লোম্যাসি এভাবেই কাজ করে। তিতা মেডা বোঝে না পাগলারে জিলাপি দিও না বাবিয়ে। শোনো, এটা সুল্লুক কই কুমিল্লার ভাষাকে কিতা অনেকদিন পরে কই থেকে ভাবি কই দেশের পরিস্থিতি ভালো না তোর ভাইয়ে। সন্ধ্যা 7টার পর কখনো 2-8টা দিয়ে হইতালাও গরু গট্টার ভিতরে স্কেল থাকি কেন? 5টা গরু বান্ধিয়ে লুট করে নিয়ে গেছে। আবার ওই যে ঢাকা কার বাসা 2 যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে, তারার গরজে 100 জনে হান্দাই লাইছে। কয় কিতে আছে কয় ভাই দেশটার পরিস্থিতি ভালো না, তোমার ভাইয়ে কয় সুয়া কথা এই মুহূর্তে বইল না। তো এখন শোনো ঘটনাটা বলি। দেহি স্বর্গ গেলেও দানে বান্ধে, মানে সদ্য ভাষার হচ্ছে এটা যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, কারণ এটাই ঢেকির ধর্ম। ঢেকি সে আদায়া আজকের দিনে এই ঢেকি কারাগারে আবদ্ধ। মানে বর্তমান আওয়ামী লীগের যারা কিছু ব্লুটুথ নেতাকর্মী আছে বাহিরে দীর্ঘদিন যাবৎ এরে ধরতো, হেরে মারতো, এরে মারতো, এখন অনেকদিন মারামারির সুযোগ পায় না। একটা কাজ করো, জেলে বৈশা বৈশা সময় নষ্ট করে লাভ কি? প্র্যাকটিস রাখি, যে কোনো সময় ডাক দিলে মানে জেল টেল ভাঙ্গা বাইরে তৈব, তো একটা চর্বি যেন না জমে। এই জন্য আওয়ামী লীগের তারা একটা বুদ্ধি করছে কি, কারাগারে থাকা যে কয়েদিরা আছে ইতান রিপিডাই মনের সুখ মিটাই। ঘটনাটা এরকম, কারাগারে ব্যাপক আন্দোলন, তোলপাড়, মারামারি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কয়েদিদের ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেটাচ্ছে। কারণ অনেক কয়েদি আগের বিএনপি জামাত আছে, বাহিরে না পারে না, ভিতরে 4 দেয়ালের মধ্যে খেলা হবে। কারণ আওয়ামী লীগের দলটা এখন ভারী, সব ডেবিলডারে নিয়ে ভিতরে ঢুকাইছে ডক্টর ইউনূস সরকারে। তো ডেবিলডার তো কাজে ডেবিলগিরি করা, এবার পরিবেশ যেটাই হোক। দর্শক, কারাগারে কয়েদিদের সাথে বাকবিতণ্ডা এবং হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং তার যে ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে। এই ঘটনায় 4 আসামির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনা কোথায়? এলাকাটা পাবনা। এমনি মানুষের তার তোর মাথার রক ছিঁড়া থাকে, আর উপরে যাতে করে আওয়ামী লীগ। জেল সুপার বলছেন কয়েকদিন ধরে কারাগারে অন্য কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা খারাপ আচরণ করছিলেন। সর্বশেষ আপনার কারাগারে থাকা অন্য কয়েদিদেরকে তারা গায়ে হাত তুলতেন, মারতেন। আর এর ফলে 4 জন আওয়ামী লীগের নেতা, যারা এদের মধ্যে একজন হচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মোতায়ের হোসেন মোতাই, আসাদুজ্জামান সুইট, আর তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যার মামলা, এই দুটাই আছে। আমাদের জেল সুপারের বক্তব্য, বিগত সময়ে বাইরে যেভাবে বেপরোয়া কথাবার্তা ও আচরণ করেছে, কারাগারেও তারা তেমনই করছিলেন, ফলে ঝামেলার তৈরি হয়। আমাদের সঙ্গে অশোভন আচরণ এবং কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে রাজশাহী এবং নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়েছে। মানে পারে ভাই, আসলে আওয়ামী লীগ পারে। এই জন্য মনে ডক্টর ইউনূস টেনশনে আছে, সার্জিসটা তো আছেই, তবে সার্জিসদের কপালে ডাবল শনি আছে। আমি দেখি যেটা, দেখেন আমরা যা বলি এগুলা ভবিষ্যতে ঘটবে, বাট আমরা চাই না এগুলা ঘটুক। একটা মিত্র পক্ষ রাখা লাগে।
এই যে আজকে দেখছেন, আমিও নিউজটা দিছি, সার্জিসে কি পরিমাণ সেখানে গতকাল অল্পের জন্য বাচ্চা একটা শুট করে দিতে পারতো। যে কোনো ঘটনা এখানে ঘটার সুযোগ ছিল। বিএনপির সাথে এখন ছাত্রদলের এক সন্ত্রাসী নাকি এই ঘটনা গড়াইছে, সার্জিসের বক্তব্য। ছাত্রলীগ কখনো জেলে গেল, ওইখানে আবার ছাত্রলীগ অপেক্ষা করতেছে। বাহিরে জামাত কখন গুপ্ত বেশে এসা রক টক কাটা দেয়, না জামাত রক কাটে না, ফান করলাম। তো এরকম কিন্তু অনেক কিছু। জাতীয় পার্টি লাঙ্গল লইয়া বৈশারে সুখে খেতে যদি দৌড়ে আসে চৈসা ফেলমু। ভাগ্য ভালো কুমির মার্কা কোনো দল নাই এই দেশে। তারপর নৌকা তো আছে, নদীতে নামবা যাইবা কই, পালাবা কোথায়, বিষয়টা এরকম হবে। চারদিক থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ এক মাঘে তো শীত যায় না, আওয়ামী লীগেরও মাঘ ছিল, এখন আওয়ামী লীগের পৌষ চলতেছে নাকি না কি, মানে বাংলা কি খারাপ মাস কোনটা, লিখো গরিবরা কমেন্টে লিখো। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে একটা অনেস্টলি সত্যি কথা বলি, আপনি আপনার এলাকায় দেখবেন এলাকার 10টা বিগ হাউসের মধ্যে 8টায় আওয়ামী লীগ করে। এটা শেখ হাসিনার একটা ভরসা শক্তি। কেন? যে আওয়ামী লীগের রাজপথে যখন নেতাকর্মীরা নামে, সন্ত্রাসী কিন্তু ভয় পায় মানুষদেরকে। ভদ্রলোকরা বিএনপি টিএনপি করে, আওয়ামী লীগ যারা করে ডান পিঠে দেখবেন একদম দুরন্ত আপনার এলাকার ঘাড়তেরা, রক বেকা, তারপরে যে কানা মমিন, ল্যাংরা জব্বর, এরকম অনেক নাম দেখবেন এদের আছে। বিএনপিতে 2-1 পিস পাওয়া যায়। তো এই কারণে টেনশন। ডক্টর ইউনূস পড়ছে বিপদে, বাইরে রাখলো এগুলো টেনশন। এখন ডক্টর ইউনূস ধরছে কাদেরকে? ডেভিলদেরকে। তো ডেভিল তো ডেভিলগিরি। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে সার্জিস আলমের উপর হামলার বিষয়ে। অন্যদিকে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। কাজে ডক্টর ইউনূস কিন্তু তাকে নিয়ে অনেকে ভালো ভালো মন্তব্য করে, আবার অনেকে যারা কিনা ডক্টর ইউনূসকে চায় না, তারা ডক্টর ইউনূসকে নিয়ে খারাপ মন্তব্য করে। এই কথাগুলোতে আপনারা কান দেবেন না। ডক্টর ইউনূস আমাদের দেশে ভালো কাজ করার জন্য এসেছেন। তিনি আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তিনি কিন্তু আমাদের দেশে নিঃস্বার্থভাবে এসেছেন। এখন তাকে নিয়ে কি কথা হয়, এগুলা কথায় আপনারা কান দেবেন না। আপনারা কি চান ডক্টর ইউনূসকে নিয়ে এবং আপনাদের মন্তব্য কি? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।